হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প নিয়ে আসলাম আপনাদের সামনে। গল্পের নামটা না হয় একটু পরেই বলি, গল্পের ভেতরে ঢোকা যাক। ঢাকার মহাসড়কের একটি কালো গাড়ি ছুটে চলছে, গন্তব্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে। গাড়ির ভেতরে 3জন মানুষ বসে আছে, সবাই নিশ্চুপ, চেহারায় চিন্তার ভাঁজ। ড্রাইভিং সিটে যে বসে আছে তার চোখ মুখ দেখে মনে হচ্ছে তার দুনিয়া উল্টে যাচ্ছে। ব্যাক সিট থেকে রাফি তামিমের উদ্দেশ্যে বলল, কল আসছে তোর। তামিম ফোন রিসিভ করলে ওপাশ থেকে তার বড় চাচার কণ্ঠস্বর ভেসে আসে, তামিম গ্রামের বাড়িতে আসো, তোমার বাবা মাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তামিম প্রত্যুত্তরে কিছু বলার আগেই ফোন কেটে গেল। গাড়ি ততক্ষণে কিশোরগঞ্জের রোডে ঢুকে পড়েছে। তামিম তার গাড়ির দিক পরিবর্তন করে যাত্রা শুরু করলো তার দাদার বাড়ি মিলিটারি বাড়ির দিকে। সৌম্য জিজ্ঞেস করলো, কী রে, কী হলো, গাড়ি কেন ঘুরাইলি? তামিম শান্ত গলায় বলল, গ্রামের বাড়িতে যেতে হবে। গাড়ি তখন মিলিটারি বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। প্রায় 7 বছর পর তামিম তার গ্রামের বাড়িতে পা রাখল। দাদি মারা যাওয়ার পর আর তেমন সময় করে আসা হয়নি এখানে। গাড়ি থেকে 3জনে নেমে দাঁড়ালো। বাড়ির ভেতরে উঠানে যে তারা 3জনই হতভম্ব। সামনে 2টা খাটিয়া, তার উপর 2জনের লাশ। তামিমের বুঝতে বাকি রইল না তাকে কেন হাসপাতালে যেতে না দিয়ে গ্রামের বাড়িতে ডাকা হয়েছে। খাটিয়াতে তার নিজের বাবা মায়ের লাশ। তাসদিদুল ইসলাম তামিম ওরফে তামিম, বাংলাদেশের নাম্বার 1 মাফিয়া। রফিকুল ইসলাম ও তানিয়া সুলতানের একমাত্র সন্তান তামিম। 6 ফুট উচ্চতার সুঠাম দেহের অধিকারী সে। শ্যামলা বর্ণ, গাল ভর্তি চাপধারী, কণ্ঠস্বর ভারী, যেটি ভয়েস নামে পরিচিত। বয়স হবে মাত্র 25। এই বয়সেই সে অপরাধের দুনিয়ার বাদশা। তার বাবা রফিক সাহেব একজন এক্স সোলজার। ছোটবেলা থেকেই সাহসী এবং প্রখর বুদ্ধির অধিকারী সে। এই 25 বছরের জীবনে তার বন্ধু মাত্র 2জন। না, বন্ধু বললে ভুল হবে, আসলে তারা আপন ভাইয়ের থেকেও বেশি। সাম্য আর রাফি ক্লাস 6 থেকে একসাথে এক স্কুলে পড়াশোনা তাদের। তামিমের এই অপরাধ জগতের 2জন বিশ্বস্ত সঙ্গী তারাই। সাম্য আর রাফির বাবা মা মারা যান তখন তারা ইন্টার 2য় বর্ষের ছাত্র ছিল। তারা 2জন আপন ভাই। বর্তমান নিজের চোখের সামনে বাবা মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে তামিম পাগল হয়ে যায়। তার চোখ থেকে অনবরত পানি পড়তে থাকে। সাম্য আর রাফি প্রথম তামিমকে এত মানুষের সামনে কাঁদতে দেখে। ছেলেটা শক্ত মনোভাবের, ছোট থেকেই শক্ত প্রকৃতির, কারো সামনে কান্না করে না, কিন্তু আজ শত শত মানুষের সামনে সে কাঁদছে। এর মধ্যে তামিমের বড় চাচা তার কাছে আসে। বলে রাখা ভালো, তামিমের বড় চাচা একজন এমপি জালাল উদ্দিন। রাত 8টা, জানাজা দাফনের সব কাজ শেষ করে সবাই নিজ নিজ ঘরে। তামিম, সাম্য, রাফি তামিমদের বাড়িতে তামিমের রুমে এসে বসে আছে। তামিমের বাবা মায়ের কবর পাশাপাশি করা হয়েছিল, তাদের ইচ্ছা ছিল এটা। তামিম কফিতে চুমুক দিতে বলে, রাফি, এমপিরে খবর দে, বল তামিম ডাকতেছে। রাফি সম্মতি জানিয়ে এমপির নম্বরে কল দিয়ে তাদের রুমে আসতে বলে। তামিমের বড় চাচার ঘর তামিমদের বাড়ির সামনের দিকের বড় বাড়িটাই। তামিমের বাড়িটা ডুপ্লেক্স বাড়ি, রুচিশীল মানুষের বাড়ি বলতেই হয়। তামিমের রুম 2য় তলার ডান পাশে। নিচতলায় ড্রয়িং, ডাইনিং রুম, কিচেন এবং 3টা রুম। উপরের তলায় 2টা রুম। এত বড় বাড়িতে এত বছর তামিমের বাবা মা একা থাকতেন। এমপির প্রবেশ। জালাল সাহেব, আসসালামু আলাইকুম। তামিম, ওয়ালাইকুম সালাম। জালাল সাহেব, তো বাবা ডেকে পাঠিয়েছ নাকি? তামিম, তো এমপি সাহেব, ট্রাক ড্রাইভারকে খুঁজে পেয়েছেন?
জালাল সাহেব একটু ঢুক গিলে বলে, না বাবা, তবে আমি লোক লাগিয়েছি, সকালের মধ্যে খবর এসে যাবে। তামিম, এমপি? ভুলে যাবেন না আমার টাকায় আপনি এমপি হয়েছেন। আমার বাপ মায়ের খুনিকে ধরার ক্ষেত্রে কোনো অনীহা করলে আপনার কি অবস্থা হবে বুঝতেই তো পারছেন। একটা ক্রূর হাসির মধ্যে তামিম কথাটি বলে ফেলল। জালাল সাহেব, আমি দেখছি বাবা, এখন চাই, সকালে কথা হবে। তামিম, জালাল সাহেব প্রস্থান করলেন। এখান থেকে আমরা বুঝতে পারি তামিমের বাবা মায়ের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু না, এটার পেছনে একটা বড় কাহিনী রয়েছে। তামিম রাফি শাম্যকে উদ্দেশ্য করে বলে, দোস্ত, ভালো লাগতেছে না, চল আমাদের মন খারাপের ওষুধটা বের করি। শাম্য, চল। তামিম গেয়ে উঠল একটা পরিচিত গান, জড়াইয়া মায়ার ওডরে বান্ধিয়া পিড়িতে মোরে, ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। সকাল 10টা। কালকে কেউই 2 চোখের পাতা এক করতে পারেনি। 2টার পরে তারা ঘুমিয়েছে। সকাল 10টায় তাদের ঘুম ভাঙে। বাড়ি থেকে ফ্রেশ হয়ে 3জন বের হয়। গন্তব্য তারা কান্দির পুরা বাড়িতে। সেখানে নাকি তার চাচার লোকজন সেই ট্রাক ড্রাইভারকে ধরে নিয়ে এসেছে। গাড়ি নিয়ে তারা 3জন নামে তারা কান্দি এলাকার এক নির্জন পুরা বাড়িতে। সেখানে ঢুকতেই এলাকা প্রথমে জালাল সাহেব তামিমকে বলে, ও ট্রাক ড্রাইভার, টাকার বিনিময়ে কাজটা করেছে, তুমি শুধু জিজ্ঞাসাবাদ করো, ওর গায়ে হাত তুলো না। তামিম তার চাচার কথার বিপরীতে শুধু তাচ্ছিল্যের একটা হাসি দেয়। সেই হাসি পরখ করলে অনেক অজানা জানা যাবে। সেই রুমে ওই ড্রাইভারকে রাখা হয়েছে। তামিম, শাম্য, রাফি সেখানে যায়। ঘরে ঢুকে ওই ড্রাইভারকে দেখে তামিমের গাঢ় বাদামি চোখ টকটকে লাল হয়ে যায়। তামিম সেই ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, কিরে বিশ্বাস পোলা, কার কথায় এই কাজ করছস? আমি এক কথা 2বার জিজ্ঞাসা করি না। ড্রাইভার নিশ্চুপ। তামিম শাম্যর উদ্দেশ্য করে বলে, প্লাসটা দে। এবং প্লাস তামিমের হাতে দেয়। তামিম ড্রাইভারের ডান হাত নিজের হাতের মুঠোয় এনে প্লাস দিয়ে তার ডান হাতের আঙুলের অনামিকার নখ উপড়ে ফেলে। লোকটির বিভীষিকাময় চিৎকার পুরো বাড়ি কেঁপে ওঠে। জালাল সাহেব তামিমকে আটকাতে আসলে রাফি বাধা দিয়ে বলে, গুলি থেকে বের হওয়া বুলেটকে থামানোর বৃথা চেষ্টা করবেন না চাচাবাবু, ক্ষতি আপনারই হবে। তামিম শাম্যকে ডেকে বলে, দোস্ত, সুচটা গরম করে ওর অনামিকা আঙ্গুলে লাগা। শাম্য তাই করল। এবার লোকটার চিৎকার আবার শোনা গেল। লোকটা এবার মুখ খুলল, রিদ খান। তামিম, রিদ? ও আবার আমার দিকে নজর দিছে। লোক, জি ভাই। তামিম, কুমিল্লা যেতে হবে শালার ভাইয়েরা। রাফি, কুমিল্লা কেন? তামিম, স্বয়ং রিদ মাদার খানকে ধরতে। তামিম উঠে দাঁড়ালো। কালো বুট জুতার সাইড থেকে নিচের লাইসেন্স করা পিস্তল বের করে ড্রাইভারের দিক ধরে উচ্চস্বরে বলে ওঠে, জাহান্নাম ইজ ওয়েটিং ফর ইউ মাদার। বলার সাথে সাথে একটা গুলির শব্দ শোনা যায়। লোকটার মাথায় গুলিটা লাগে। শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত লোকটার ছটফট দেখে তামিম হাসতে থাকে। মনে মনে বলে, অ্যাক্ট ভাই শেষ, এখন রিদ খান বাকি। আই এম কামিং ব্যান স্টোকস, ওয়েট ফর ইউর ডেট, ইউর ড্যাড ইজ কামিং রিদ খান। তো এখন এতক্ষণ যে আপনার গল্পটা উপন্যাসটা শুনতেছিলেন, এটা হলো ফার্স্ট পার্ট। এই ভিডিওতে যদি 500 লাইক আসে তাহলে আমি এর সেকেন্ড পার্ট আপলোড দিব। অ্যান্ড আপনারা ডিসক্রিপশান অ্যান্ড ক্যাপশনেই দেখতে পারবেন এই উপন্যাসের নামটা কি। তো আজকের জন্য এখানেই আলবিদা।